ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। একটু পরেই একটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অর্থাৎ আইসিসি যে ওয়ার্ল্ড কাপ তার প্রস্তুতি ম্যাচ, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সিরিজটা হারলো বা খেললো তাদের সঙ্গেই 9:30 বাংলাদেশ সময় হওয়ার কথা ছিল ডালাসে। কিন্তু মঞ্জুরি একটু আগেরই আপডেট, আমাদের সহকর্মী তামিদ অমিত সেখানে আছেন, আপডেটটা হচ্ছে ম্যাচটা পন্ড হয়ে গেছে। ওখানেও কিন্তু বৈরী আবহাওয়া এবং গত রাতেও ডালাসে ঝড় বৃষ্টি হয়েছে এবং যে গ্রাউন্ডে খেলাটা হবে সেখানকার বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একদম আবহাওয়াটা এখন অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। হোপফুলি এই আবহাওয়ার মধ্যে হয়তো প্রস্তুতি ম্যাচ যেহেতু একটা বিষয় থাকে যে প্রস্তুতি বা এক্সপিরিয়েন্সটা ওই টাইমে উইকেটটা হয়তো বা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, কারণ এক এক আবহাওয়া যেহেতু এক একটা উইকেট, হোপফুলি যে ওয়ার্ল্ড কাপে যাতে এরকম যেই টাইপের উইকেট থাকবে সেটা প্রিডিক্ট যাতে প্রস্তুতি ম্যাচে করে ফেলতে পারে বাংলাদেশ, সেটাই হয়তো বা মেইন এইম থাকবে একেবারে। কারণ মূল আসর শুরু হতে কিন্তু সময় নেই, একেবারে দুদিন পরেই খেলা শুরু হতে যাচ্ছে। তবে ডালাসের আবহাওয়া কিংবা সেখানকার ম্যাচ পরিত্যক্ত হওয়ার যে খবর সেটার আরও বিস্তারিত জানানোর জন্য সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, একটু জানাবেন সর্বশেষ অবস্থা। কিছুক্ষণ আগেই তো জানালেন ম্যাচটা অফিসিয়ালি পরিত্যক্ত হয়ে গেছে, এখন কি অবস্থা? ওখানে একটা ইমার্জেন্সি অ্যালার্ট চলছে, আপনার মেসেজও দেখছিলাম। অ্যালার্ট চলছে আমাদেরকে বারবার, এটা হচ্ছে ইমার্জেন্সি মানে স্যাটেলাইট ইমার্জেন্সি অ্যালার্ট। কিন্তু আপনার যদি ইন্টারনেট না থাকে, কোনো কিছু না থাকে, আপনার মোবাইলে সেই এসএমএসটি চলে আসবে। রাতে গভীর রাতে এখানে প্রচন্ড ঝড় হয়েছে। এখন যে ইমার্জেন্সি অ্যালার্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমার্জেন্সি ফ্ল্যাড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বলা হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার বেগে একটা ঝড় কিছুক্ষণ পর বয়ে যাবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি রাতের যে ঝড়টা হয়েছিল তাতেই কিন্তু ভেন্যু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যদি বৃষ্টি নাও হতো তাহলে কিন্তু ম্যাচটা আয়োজন করা সম্ভব ছিল না, যতটুকু আমি নিশ্চিত হয়েছে। আর আমরা আসলে হোটেলেই এখনো বন্দী আছি, যে এরকম অবস্থায় কখন হোটেল থেকে বাইরে যেতে দেয় না সাধারণত। ইমার্জেন্সি অ্যালার্ট যখন থাকে সমস্ত উবার সার্ভিস, গাড়ি সার্ভিস এখানে বন্ধ হয়ে যায়। তারপরও আসলে খুব সৌভাগ্যবান, আমাদের হোটেল থেকে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এখন সেই গাড়িটা আসলে আমার জন্য অপেক্ষা করছে, আপনাদের লাইভের জন্য অপেক্ষা করছে। আমি এখন মাঠে যেতে হবে, আমাদের দেখতে হবে মাঠের পরিস্থিতি আসলে কি, সেটাও নিশ্চয়ই দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য খুব বেশি হতাশার। দারুণ অনুশীলন করেছে বাংলাদেশ, সিরিজ হেরেছিল আপনি যেমনটি বলেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেখানে কিন্তু নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ ছিল বাংলাদেশের সামনে। এবং এই একটা ম্যাচ শুধু যে একটা ভেন্যুতে হয়েছে তারা, বাংলাদেশ হিউস্টন থেকে ডালাসে এসেছে, বিশাল একটা জার্নি। এখন কিন্তু ডালাস থেকে আবার 4 থেকে 5 ঘন্টা জার্নি, শুধু জার্নিটা কিন্তু আমি প্লেন ডিউরেশন বলছি, এয়ারের ডিউরেশন বলছি, এয়ারেই 4 ঘন্টা লাগবে আমাদের ডালাস থেকে নিউ ইয়র্ক যেতে। এয়ারেই সেই 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে তাকে আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলতে যেতে হবে বাংলাদেশকে। সেই নিউ ইয়র্কে ম্যাচ খেলে আবার ডালাসে যেখানে আছি আমরা সেখানে আসতে হবে। এবং আপনি যদি চিন্তা করেন যে সাধারণ যারা দর্শক ভক্তরা আছে তাদের জন্য কিন্তু খুব এক্সপেন্সিভ, প্রায় বাংলাদেশে টাকা 1 লক্ষ টাকা খরচ হয়ে যাবে শুধুমাত্র একটা ম্যাচের জন্য। যারা এখানে ডালাসে এসেছেন তাদের বেলাও এটা প্রযোজ্য। ম্যাচটা না থাকায় নানাভাবেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের টিমের জন্য ক্ষতিগ্রস্ত, একই সঙ্গে যারা এখানে ক্রিকেট ভক্তরা এসেছেন তাদের জন্য নিশ্চিতভাবে হতাশার। বৃষ্টি এখনো বইছে, এখন বাতাসটা নাই, কিন্তু বারবার এমার্জেন্সি অ্যালার্ট, একটু আগে 1 মিনিট আগে আরেকটা এমার্জেন্সি অ্যালার্ট দেওয়া হচ্ছে বাসা থেকে না বের হওয়ার জন্য। এখানকার পরিস্থিতি আসলে এইভাবেই হয়, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা নিশ্চয়ই এর আবহাওয়াটা আসলে বোঝাই যাচ্ছিল। আমরা এখান থেকে হয়তো বা অমিতের পিছে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছিলাম যে ওইখানে আসলে আবহাওয়াটা ঠিক কীরকম। খুব সম্ভবত আমরা সংযোগটা আবার করতে পেরেছি। অমিত, আমি একটু জানতে চাই যে হিউস্টনে বাংলাদেশ দলকে অনেকে ভেবেছিলেন যে একটু গাছাড়া ভাব একটা লক্ষ্য করেছিল, এখন কি পরিস্থিতি? বাংলাদেশ দলকে যেমনটা দেখছেন, তাদের বিহেভিয়ার সবকিছু কতটুকু সিরিয়াস দেখতে পাচ্ছেন এখন? আমি এখন অনেক বেশি সিরিয়াস বাংলাদেশ দল। আমরা গত কয়েকদিনে অনুশীলনে পুরোপুরি দেখা গেছে সেটা তো খুবই সিরিয়াস। পুরো দলের সাকিব মাহমুদুল্লাহরা অনুশীলন করেছেন। তবে আমি যেটা বললাম সেটা খুব হতাশার। মঞ্জুরিকে অনুরোধ করবো যে আমার জন্য যেহেতু গাড়ি অপেক্ষা করছে, একটা গাড়ি খুব কষ্ট করে এটা সংগ্রহ করেছে হোটেল কর্তৃপক্ষ, তাই আপনারা একটা নিউজ চালাতে থাকেন, আপনাদের সাথে আপনাদের নিশ্চয়ই আরো বেশি কথা হবে। আমি গাড়িতে উঠে আপনাদের একেবারে অমিতকে ধন্যবাদ জানাতেই হয় এই পরিস্থিতির মধ্যে আমাদের সঙ্গে এই লাইভে যুক্ত হওয়া এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরও একটা আপডেট দেয়া। হোপফুলি বাংলাদেশ সুযোগ পাবে, সামনে নিউ ইয়র্কে ভারতের সঙ্গে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা রয়েছে, যদিও জার্নিটা অনেক বেশি হয়ে যাবে, কারণ আবারও ডালাসে শ্রীলঙ্কার সঙ্গে মূল পর্বে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে 8 তারিখে। তো সব মিলিয়ে একটা হেক্টিক ব্যাপার, ওখানকার বৈরী আবহাওয়া বাংলাদেশে যেমন ঘটে গেল গত কয়েকদিন ধরে সেরকমই।
যাই হোক, তাসকিন আহমেদ তিনি অনুশীলন করেছেন, বাংলাদেশের সহ অধিনায়ক যিনি, এটা একটা স্বস্তির খবর বাংলাদেশ শিবিরে। সবথেকে বড় স্বস্তির খবর যে তার ইনজুরির আপডেটটা পেয়ে আসলে সবাই মনে হয় একটা হাফ ছেড়ে বেঁচেছে, যে অ্যাটলিস্ট তাকে পাওয়া যাচ্ছে ম্যাচগুলোতে। একেবারে বল হাতে অনুশীলন শুরু করলেন তাসকিন আহমেদ। স্ক্যান রিপোর্ট ভালো আসার পর অপেক্ষা ছিল বোলিং করার। পূর্ণ রান আপে না হলেও ডালাসের নেটে ছোট রান আপে বোলিং করেছেন এই পেসার। দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বোলিং কোচ, ফিজিও আর চিকিৎসকের সাথে। 2 বার হাতে গোনা কয়েকটা বোলিং করলেও স্বস্তি ছিল তাসকিনের চোখে মুখে। এই মুহূর্তে বাংলাদেশ দলের সব থেকে স্বস্তির খবর বোধহয় এটাই, এবং স্বস্তির ছবিও বলা যায়। তাসকিন আহমেদ বিশ্বকাপের সহ অধিনায়ক, তিনি ইনজুরিতে ছিলেন। সেই তাসকিন বল হাতে কতটা প্রস্তুত, বল করতে গিয়ে ব্যথা অনুভব করছেন কিনা, কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা 7 তারিখ যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে, নিশ্চিতভাবে নাজমুল শান্ত তাকে চাইবেন স্কোয়াডে বা একাদশে। সেই জায়গাটায় স্বস্তির খবর। বোলিংটা করেছেন, যদিও ছোট ছোট রান আপে বোলিং করেছেন। স্পিনাররা যেভাবে বল করেন, আসলে তিনি ডেলিভারিতে ব্যথা অনুভব করছেন কিনা সেটা নিশ্চয়ই এখানকার যারা ফিজিও আছে, ডক্টর আছেন, তারা দেখার চেষ্টা করেছেন। তবে যতটুকু বাইরে থেকে দেখে মনে হয়েছে, তাসকিনের তেমন কোনো সমস্যা মনে হয়নি। তবে ধীরে ধীরে এই বোলিং থেকে অনেকে মনে প্রশ্ন জাগতে পারেন, তাসকিন কবে সুস্থ হয়ে উঠবেন। ব্যথা যদি ঠিক হয়ে থাকে, হিলিংটা যদি ঠিকভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু তাসকিনের খুব বেশি সমস্যা হবার কথা নয়। এখনো প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ অনেক দূরে, নিশ্চিতভাবে প্রস্তুতি ম্যাচে তাসকিন থাকছেন না। তারপরও যদি প্রথম ম্যাচে তাসকিনকে পাওয়া যায়, পূর্ণ তাসকিনকে, সেটা হবে বাংলাদেশের জন্য সব থেকে বড় সুখবর। প্রথম দফায় মাত্র 2টা বল করলেন তাসকিন আহমেদ। সবসময় সাথে ছিলেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। এরপরই বিশ্রাম। হাথুরু সিংয়ের সাথে বৈঠক করলেন বোলিং কোচ। বিশ্রাম শেষে ফিজিও বায়েজিদ ইসলাম, চিকিৎসক দেবাশিস চৌধুরীর সাথে সেশন তাসকিন আহমেদের। শ্যাডো বোলিং করে তাসকিন আহমেদ কিছু একটা বোঝাতে চাইলেন এই দুজনকে। এরপর আবারও বোলিং কোচকে নিয়ে নেটে মূল কাজ শুরু তাসকিনের। নেটে প্রায় 1 ওভার বোলিং করেছেন তাসকিন, কিছুটা গতি বাড়িয়ে ছোট রান আপে। এবারে আত্মবিশ্বাসী তাসকিনের চোখে মুখে ছিল স্বস্তি। সে স্বস্তি এবার মাঠে ফেরানোর পালা। প্রথম ম্যাচ থেকেই তাসকিন আহমেদের সার্ভিস পাওয়া হবে টাইগারদের জন্য বড় টনিক। অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। তামিদ অমিতকে আমরা আবারও পেয়েছি, তিনি এই মুহূর্তে জার্নি করছেন, তারপরেও আমাদের সঙ্গে কথা বলতে আবারও যুক্ত হচ্ছেন। অমিত, তাসকিনকে নিয়ে আপনারই করা প্রতিবেদন সেটা দেখছিলাম, তাসকিন ফিরছে আলটিমেটলি, এটা তো নিঃসন্দেহে একটা স্বস্তির খবর। সহ অধিনায়ক, পাশাপাশি দলের অন্যতম সেরা পেসার। 8 তারিখের ম্যাচ বা প্রথম ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে কিনা এটা নিয়েও বলেছেন খুব একটা শঙ্কা তো নেই। এটা আসলে কতটা ভালো খবর বাংলাদেশ দলের জন্য? আমি আসলে আপনাদের প্রশ্নটা খুব পরিষ্কারভাবে শুনতে পারিনি, তবে আপনারা যদি আমার কাছ থেকে শুনে থাকেন, আপনি সম্ভবত তাসকিনের সম্বন্ধে জানতে চাচ্ছেন। আমি আসলে ওই গাড়িটাতে উঠে গেছি, হোটেলের থেকে যে গাড়িটা আমাদেরকে নেওয়া হয়েছে আমাদের জন্য, আমরা মাঠে যাব, আমরা ভেন্যুতে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময় কোনো গাড়ি সার্ভিস পাওয়া যায় না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আপনারা একটু হলেও দেখতে পাচ্ছেন যে চারদিকে বৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি ভেন্যুতে যাওয়ার, আমরা জানি না ভেন্যুতে ঢুকতে দিবে কিনা, কারণ ভেন্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিসির এই অবস্থায় তাদের ছবিটা নিতে দিবে কিনা আমার খুব সন্দেহ আছে। তারপর আমাদের গণমাধ্যম করবে, আমাদের যেতেই হবে, দেখতে চেষ্টা করতে হবে যে মাঠের পরিস্থিতি আসলে কি। এখানে কিন্তু আমি যেটা বলছিলাম, ইমার্জেন্সি যে অ্যালার্টটা চলেছে, কিছুক্ষণ পর 80 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ঝড় বয়ে যাওয়া হয়েছিলেন লাইভে। তার কারণ হচ্ছে যে এখানে আর একটা ইমার্জেন্সি অ্যালার্ট দিচ্ছে, এখনই ইমার্জেন্সি, এই জন্য লাইভটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চিতভাবেই। যে জানানো হচ্ছে যে বাইরে না যাওয়ার জন্য। আমরা যেটা বলছিলেন তাসকিনের কথা, তাসকিনকে খুব ভালোভাবে দেখেছি। বল করেছেন ঠিক বলা যাবে না, আমি আসলে পূর্ণ হৃদয়ে যে তাসকিনকে আপনারা দেখেন সেরকমটি দেখা যায়নি, মোটেও সেরকম ছিল না। তাসকিন আসলে স্পিনাররা যেভাবে বল করেছেন সেভাবে বল করেছেন। আবারও বলছি, তাসকিন কিন্তু বোলিং না দেখেই তাকে বিশ্বকাপ দলে চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ তাকে বিশ্বাস, তার এবিলিটির উপর বিশ্বাস করেছে টিম ম্যানেজমেন্ট। শুধু যে জায়গার তার পাজের উপর মাংস, যে হাড়ের মাঝখানে ছোট ধরনের চিট ছিল, সেটা হিলিং কতটুকু হয় সেটা দেখার কথা ছিল। সেটা বিসিবি দেখেছিল যে হিলিং খুবই ভালো, খুব সুন্দরভাবে হয়েছে। আর তাসকিন খুব ধীরে ধীরে বোলিংটা শুরু করবে নিশ্চিতভাবে। প্রথম দিন কালকে তিনি হয়তো 7-8টা বল করেছেন এবং ছোট রান আপে বল করেছেন। আস্তে আস্তে সেটাই খুব স্বাভাবিক। এবং যেহেতু তাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে 7 তারিখের ম্যাচ নিয়ে, 7ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচ ইকুয়েশনে যদি বলি, সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সেখানে তাসকিনকে না পাওয়া যাওয়ার কোনো কারণ নেই মনে হচ্ছে। নিশ্চিত তিনি আজকে বলিং আরো একটু জোরে বল করবেন, কালকে আরো সেটা আরো বেশি হবে।
সেভাবে আগানোর পরিকল্পনা আছে। তবে বাংলাদেশ দলের জন্য খুবই হতাশার খবর এটা যে এই ম্যাচটা হচ্ছে না, কেননা যুক্তরাষ্ট্রের বিপক্ষে যা ঘটেছিল হিউস্টনে, সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া সবকিছু মিলে বাংলাদেশ কতটুকু পারলো, কতটুকু শিখলো সেটা জানা যেত এই ম্যাচটার মধ্যে দিয়ে। কিন্তু বাংলাদেশ সেটি পারলো না, বরং উল্টো একটা বড় ধরনের জার্নি এখন তাদেরকে করতে হবে। নিউ ইয়র্কে যেতে হবে, আবার একটা সেখানে প্রস্তুতি ম্যাচ আছে ভারতের বিপক্ষে। তবে বাস্তবতা যে প্রকৃতির উপর আসলে কারোই হাত নেই, এটি মেনে নিতেই হবে। আমরা আসলে ভেন্যুতে চলে আসছি রঞ্জন, খুব কাছাকাছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে। না, একেবারেই আসলে ভেন্যুর পরিস্থিতি দেখে আমার মনে হয় বাকিটা আপনাদের সঙ্গে যদি সুযোগ থাকে কথা বলার তাহলে আমরা বলতে চাই। যেহেতু অফিসিয়ালি ম্যাচটা কল্ড অফ হয়ে গেছে, তারপরেও সেখানকার অবস্থা কি আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ব্যস্ততার মধ্যে কিংবা এই বৈরী আবহাওয়ার মধ্যে জার্নি করতে করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন, সময় দিলেন। বাকি কথা নিশ্চয়ই আমরা জানাবো আপনার প্রতিবেদন কিংবা পরবর্তী লাইভের মাধ্যমে। বিশ্বকাপ দলে আছেন জানার পর থেকেই প্রতিপক্ষ নিয়ে ভাবতে শুরু করেছেন জাকের আলী অনেক। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে খেলে জিততে চান প্রতিটি ম্যাচ। জাকের মনে করেন তাগিদ থাকলে দেশকে ভালো ফল এনে দেওয়া সম্ভব। টাইগাররা এতদিন যা করতে পারেনি সেই স্বপ্ন পূরণ করতে চান জাকের আলী। বিসিবির গ্রিন রেড স্টোরিতে এ কথা বলেন এই মার্কোটো ব্যাটসম্যান। স্বপ্ন পূরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। যাদের দেখে ক্রিকেটে আসার অনুপ্রেরণা পেয়েছেন, এবার তাদের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ২০০৭-এর ওয়ার্ল্ড কাপ, ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ, তখন থেকে আমি ক্রিকেটটা খুব ভালো করে বুঝি। আর তখন থেকে আমার ক্রিকেটটার প্রতি ভালোবাসা। দেশের হয়ে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার, আর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয় তাহলে তো আরও ভালো। আমাকে যেভাবে ওয়েলকাম করা হয়েছে টিমে, ওটা আমার কাছে খুব স্পেশাল ছিল। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর জাকেরের সাথে পূরণ হয়েছে তার মায়ের স্বপ্নও। ছোট থেকেই বাবা, মা, ভাই ও বোনের সাপোর্টেই এই পর্যন্ত আসা তার। সে কথা জানালেন বিসিবির প্রকাশিত দ্য গ্রিন রেড স্টোরিতে। আমার আম্মার স্বপ্ন ছিল যে আমি দেশের হয়ে খেলবো। সবসময় বলতো যে তোর তামিম ভাই, তোর সাকিব ভাই, তোর মাশরাফি ভাইদের টিমে কবে তুই খেলবি। এইটাই আমার আম্মার সবসময় স্বপ্ন থাকতো। তো এখন আসলে আম্মা এই জিনিসগুলো খুব প্রাউড ফিল করে। আর আব্বা যতদিন ছিলেন, আব্বা মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতো না, আমার বোন নিয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, আমার বড় ভাইকে দেখে আমার ক্রিকেট খেলাটার প্রতি আরও বেশি ইন্টারেস্ট আসে। সবশেষ বিপিএল দিয়েই নির্বাচকদের নজরে এসেছিলেন জাকের। সেই সাথে চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে ৬৮ রান করে সবার মন কেড়েছিলেন এই ক্রিকেটার। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে বেশ উচ্ছ্বসিত এই উইকেট কিপার। দলে ডাক পাওয়ার পর থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন জাকের। আপাতত দেশের জন্য ভালো কিছু করাই তার লক্ষ্য। যখনই আমি শুনলাম যে আমি আছি, তখন থেকেই আমি ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি। কার সাথে কীরকম খেলতে হবে, কোন অপোনেন্টের সাথে কীরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত, আমি ওরকম চিন্তাভাবনা করছি, ওরকম নিয়ে আগাচ্ছি। অ্যাজ এ টিম হিসাবে আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব, জিতব, নিজের দেশের জন্য বড় কিছু করব। সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকছে যে দেশের জন্য ভালো কিছু করতে হবে। টাইগারদের টিম হিসেবে অর্জনের খাতা সমৃদ্ধ নয়, সেটি জানেন জাকেরও। আর তাই তো সাফল্যের ক্ষুধা রয়েছে এই উইকেট কিপারের মাঝে। ইচ্ছা থাকবে আগে যে অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারিনি, এই বছর যেন আমরা এরকম কিছু অর্জন করতে পারি যেটা আগে কখনো হয়নি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। মিরপুরে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন টাইগার্স ক্যাম্পের ক্রিকেটার। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে বছর জুড়ে অনুশীলনের পরিকল্পনা বিসিবির। এছাড়া লাল বলে খেলা জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররাও আছেন ক্যাম্পে। অনুশীলন ক্যাম্প নিয়ে নিজেদের আশার কথা জানিয়েছেন টাইগার পেসার খালেদ আহমেদ ও নাহিদ রানা। দুদিন বাদেই শুরু হতে চলেছে চলতি বছরের ক্রিকেটে সবচেয়ে বড় আসর টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে থাকা জাতীয় দলের দিকেই চোখ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। তবে যাদের সুযোগ হয়নি বিশ্বমঞ্চে, তাদের নিয়ে গঠিত বাংলাদেশ টাইগার্স ব্যস্ত সময় পার করছে মিরপুরে। জিম থেকে শুরু করে মিরপুরের মূল মাঠে ওয়ার্ম আপ কিংবা রানিং সেশন, রীতিমতো ঘাম ঝরাচ্ছেন মুশফিক, মিরাজ, সোহান, বিজয়, খালেদরা। ফাঁকা সময়টাতে নিজেদেরকে সর্বোচ্চ প্রস্তুত রাখছেন ভবিষ্যতের জন্য। ক্যাম্প আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই 2 মাস কোনো ক্রিকেট নাই বাংলাদেশে। প্লাস যারা টেস্ট ম্যাচ খেলে, সামনে আমাদের সিরিজ আছে, প্লাস এই যে টি-20 ব্যাকআপ প্লেয়ার হিসাবে অনেক প্লেয়ার এখানে আছে। তো আমাদের জন্য মূলত ক্যাম্পটা অনেক, বাড়িতে ধরেন একা কিন্তু প্র্যাকটিস করা যায় না সহজে। একটা ক্যাম্পের মধ্যে থাকলে ক্রিকেটের মধ্যে থাকা হয়। তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে এই 2টা ম্যাচ আমরা ক্যাম্প করতে পারবো।
সাদা পোশাকে দেশের হয়ে 14 টেস্টে 28 উইকেটের মালিক খালেদ আহমেদ। মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও ভালো ছন্দে ছিলেন সিলেটের এই ডানহাতি পেসার। এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শিখতে চান আরও। টেস্টে যেহেতু আমি বেশিরভাগ ম্যাচ টেস্টেই খেলছি, তো সামনে 2টা 3টা 8টা টেস্ট আছে, তো এখান থেকে মূলত অনেক সময় পাইছি, লম্বা সময়, যে আমাকে আমার কোন জায়গাটা লিকেন্স আছে এই জায়গাটাকে আমি আরও বেশি মানে ফোকাস করব, যে যাতে আমি এই জায়গাটাকে আমি আরও বেশি ফোকাস করে যাতে ইমপ্রুভমেন্ট আরও বেশি হয় এবং ম্যাচে যেটার এফেক্ট পড়ে। জাতীয় দলের হয়ে অভিষেক টেস্টেই বাজিমাত করা নাহিদ রানাও আছেন ক্যাম্পে। মার্চে শ্রীলঙ্কার সাথে সিলেটে তার খেলা একমাত্র টেস্টেই পেয়েছিলেন 5 উইকেট। টাইগার্স ক্যাম্পে অনুশীলন করতে পেরে আত্মবিশ্বাস বাড়ছে এই দ্রুতগতির বোলারের। অফ টাইমে অনেক বড় পাওয়া, কারণ যদি এই ক্যাম্পটা না থাকতো, একা একা প্রশিক্ষণ করলে ট্রেনার কিংবা কোচ না থাকলে অনেক কিছু ভুল হয়। সো এখানে যেহেতু সব বড় বড় কোচেরা আছে, আমাদের যেসব ভুলগুলো কিংবা আমাদের যেসব জায়গায় ইমপ্রুভ করার জায়গা সেগুলো তারা ধরে দিচ্ছে, কিংবা নিজের যে ল্যাক্স আছে তাদেরকে বললে তারা হেল্প করছে। মুশফিক ভাইদের খেলা ছোট থেকে দেখেই বড় হয়েছি, তো ওনাদের সাথে প্র্যাকটিস করতে পারি, মানে নিজে অনেক মোটিভেট হই যে এটা করতে হবে। টাইগার্স ক্যাম্পের কোচ সোহেল আহমেদ আগেই জানিয়েছেন ভিন্ন পরিকল্পনা রয়েছে এই দলটিকে ঘিরে। আগে এইচপির সঙ্গে টাইগার্স ইউনিটের তেমন কোনো পার্থক্য না থাকলেও এবার বছর জুড়ে চলবে অনুশীলন। বড় মঞ্চের জন্য প্রস্তুত রাখা হবে জাতীয় দলের রাডারে থাকা টাইগারদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হাফেজ।